রমজান শুরুর আগে অস্থির নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিন তেলের। নতুন দল, নাহিদ আক্তারকে নিয়ে আসিফ নজরুলের পোস্ট। রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচন দিলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। জানাবো আগামী জাতীয় নির্বাচনের ক্ষমতায় যাওয়ার দৌড়ে কে এগিয়ে। এবং সর্বশেষ জানাবো এত বড় দায়িত্বের আমানতকে যেন আমরা খেয়ানত না করি, বলছেন সার্জিস। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রমজান শুরুর আগে অস্থির নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিন তেলের। রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ে রীতিমতো সয়াবিন তেল আতঙ্ক পেয়ে বসেছে ভোক্তাদের। প্রায় 2 মাস ধরে সরবরাহ সংকটে থাকা সয়াবিন তেলের বাজার এখনো স্বাভাবিক হয়নি। এর সঙ্গে দাম বেড়েছে গরুর মাংস, মুরগি, শসা, লেবু ও বেগুনের। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, পবিত্র রমজানে সয়াবিন তেল চাহিদার তুলনায় বেশি আমদানি হয়েছে। তাহলে কেন এই পরিস্থিতিতে পড়তে হবে? এদিকে রমজানকে উপলক্ষ করে বাজারে মাছ, মুরগি, লেবু, শসা, বেগুনের দাম কিছুটা বেড়েছে। শনিবার রাজধানীর বিভিন্ন বাজারে সরজমিনে খোঁজ নিয়ে জানা যায়, কোম্পানির ডিলাররা পর্যাপ্ত তেল সরবরাহ করছে না। শুধু তাই নয়, বোতলজাত সয়াবিনের সঙ্গে নানা পণ্য নেওয়ার শর্ত জুড়ে দিচ্ছেন। এদিকে রমজান শুরুর আগে শুক্রবার বাজারে গরুর মাংস, মুরগির মাছ, লেবু, শসা ও বেগুনের দাম বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা থেকে 20 টাকা বেড়ে বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি 200 টাকা থেকে 210 টাকা ও সোনালী মুরগি 280 টাকা থেকে 310 টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়া প্রতি কেজি গরুর মাংস 750 থেকে 800 টাকা বিক্রি হয়েছে, যা গত সপ্তাহের তুলনায় কেজিতে 20 থেকে 30 টাকা বেশি। মাংসের পাশাপাশি বাজারে সব ধরনের মাছের দামই কেজিতে 10 থেকে 20 টাকা বাড়তি দরে বিক্রি হতে দেখা গেছে। প্রতি বছর রমজানের আগে নিত্যপণ্যের বাজারে যে আগুন ভাব থাকে, এবার তা নেই। সয়াবিন তেল ও আরো একটি পণ্য বাদে খেজুর, চিনি, ছোলা সহ অন্যান্য পণ্যের বাজার এখন পর্যাপ্ত স্থিতিশীল আছে। গতকাল বাজারে একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, ক্রেতারা রমজানের শুরুতে বাজারে কেনাকাটা করার জন্য হুমড়ি খেয়ে পড়েন, যে কারণে বাজারে হঠাৎ করে বিভিন্ন পণ্যের চাহিদা বেড়ে যায়, ফলে দামও বাড়ে। প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কিনলে রমজানের এক সপ্তাহের মধ্যেই সব পণ্যের দামই স্বাভাবিক হয়ে যাবে। নতুন দল, নাহিদ আক্তারকে নিয়ে আসিফ নজরুলের পোস্ট। নতুন দল জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি আত্মপ্রকাশের নাহিদ আক্তারকে নিয়ে ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এছাড়া দলটির শীর্ষ নেতৃত্বে থাকতে যাওয়া সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও কমিটির সদস্য সচিব আক্তার হোসেনকে নিয়েও স্মৃতিচারণ করেছেন তিনি। বলে কয়ে, আমি তাকে বাড়ি থেকে ঢাকায় আনিয়ে মাস্টার শেষ করতে রাজি করিয়েছিলাম, কিন্তু এরপরও ক্যাম্পাস ছেড়ে যাওয়ার কোনো লক্ষণ নাই তার মধ্যে। আমার গাড়ি থামিয়ে এসে সালাম দিল, তারপর বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। আমি বিরক্ত হলাম, আরো বিরক্ত হলাম যখন সে বলল নূর রাশেদদের দল ত্যাগ করে নতুন সংগঠন করবে। আমি বললাম, আবার নতুন দল? আর কতবার মার খেতে চাও তুমি? সে মাথা নিচু করে মৃদু হাসতে থাকে। এই অদ্ভুত হাসির কোনো মানে খুঁজে পেলাম না। বেশি কথা না বলে বাসায় চলে এলাম। কয়েকদিন পর ছাত্রলীগের হাতে মার খেয়ে তার রক্তাক্ত ছবি দেখে দুঃখ আর হতাশায় বুক বিদন্ন হলো। সে কি বুঝতে পারছে না কিছু হবে না আর এসব করে? আসিফ নজরুল তার পোস্টে আরো লেখেন, বুঝতে আমিই পারিনি নতুন সংগঠন করার কয়েক মাসের মাথায় তারা এক অসম্ভবকে সম্ভব করলো। প্রবল, প্রতাপশালী আর নির্মম ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটালো। আক্তারের সংগঠনের নাহিদ হয়ে উঠলো এই গণ অভ্যুত্থানের প্রধান নেতা। উত্তর জেলায় আমার এবং আমার মতো লাখো মানুষের নেতা। অন্তর্বর্তী সরকারের সাবেক সহকর্মী নাহিদ ইসলামকে নিয়ে আইন উপদেষ্টা আরো বলে, নাহিদের সঙ্গে কাজ করলাম নতুন সরকারে। কতবার যে সে আমাকে বিস্মিত করলো তার যোগ্যতা, বাক সংযম, ব্যক্তিত্ব আর অকল্পনীয় ম্যাচুরিটি দিয়ে। নাহিদ থাকে আমার পাশের বাসায়। সে সরকার থেকে পদত্যাগ করার দিন গভীর রাতে তার সবুজ লনের দিকে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ। মায়া বড় বিচিত্র বিষয়। শেষ তিনি বলেন, আজ নাহিদ আর আক্তার শুরু করেছে নতুন যাত্রা। জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র তরুণের প্রত্যাশা পূরণের শুরু হলো তাদের নতুন দলের অভিযাত্রা। জাতীয় নাগরিক পার্টির সবার জন্য অনেক দোয়া, শুভকামনা। রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচন দিলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, রাষ্ট্র সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করে নির্বাচন দিতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন দিলে সে নির্বাচন ফলপ্রসূ হবে না। ফ্যাসিবাদ মুক্ত দেশ গঠন করা সম্ভব হবে না। অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু জননিরাপত্তাহীনতায় দেশের মানুষ চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছে। তিনি বলেন, তাকওয়া ও আত্মশুদ্ধি অর্জনের মাস হলো রমজান। রমজান মাস মুমিনদের জন্য সুসংবাদ বয়ে আনে, কিন্তু দুঃখজনক বিষয়
হলো রমজান আসলে মানুষের মধ্যে দুঃখ কষ্টের সীমা থাকে না। পৃথিবীর দেশে দেশে রমজান এলে নিত্যপণ্যের দাম কমিয়ে দেওয়া হয়, বাজার ব্যবস্থা কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু ব্যতিক্রম হলো বাংলাদেশ। রোজা আসার সঙ্গে সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বাড়িয়ে দেওয়া হয়। সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে বাজার ব্যবস্থা অস্থির করে ফেলা হয়। রমজানে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে জনগণ বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। মাদানি বলেন, 92% মুসলমানদের দেশে রমজানের পবিত্রতা রক্ষায় যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। কোনোভাবেই যেন রমজান পবিত্রতা বিনষ্টের সুযোগ সৃষ্টি না হয়। দেশের আইন শৃঙ্খলা ভয়াবহ অবনতিতে জনজীবন চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। জননিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তিনি আরো বলেন, নিত্যপণ্যের বাজার কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হবে। আইন লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নিতে হবে। আওয়ামী লীগ ফ্যাসিবাদ এখনো সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে। জুলাই আগস্ট বিপ্লবে হত্যাকারীদের বিচার অবিলম্বে করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতায় যাওয়ার দৌড়ে কে এগিয়ে? জাতীয় রাজনীতিতে এখন নানা মেরুকরণ চলছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ও পলায়নের পর নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে এই মেরুকরণ শুরু হয়েছে। এর মূল লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন। পত্রপত্রিকার খবর অনুযায়ী অন্তর্বর্তী সরকার আগামী ডিসেম্বরে নির্বাচন করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। কোন কারণে ডিসেম্বরে সম্ভব না হলে আগামী বছরের জানুয়ারিতে নির্বাচন হবে। জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দল যেমন প্রস্তুতি নিচ্ছে, তেমনি ছাত্র জনতা আন্দোলনের নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের নিয়ে নতুন রাজনৈতিক দল আজ আত্মপ্রকাশ করবে। সমন্বয়কদের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠনও গঠিত হয়েছে। এই মেরুকরণের মধ্যে পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগ অবাঞ্ছিত হয়ে আছে। হাসিনা সহ দলটির মূল নেতৃত্বের বড় অংশ দেশের বাইরে পালিয়ে গেছে। কেউ জেলে আছেন, কেউ আত্মগোপনে। ইতিমধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের ভাতৃপিতর সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম ও অন্যান্য মহল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। উপদেষ্টাদের কেউ কেউ দলটিকে নিষিদ্ধ করার কথা বলেছেন। নির্বাচন কমিশন থেকে নিবন্ধন বাতিলের দাবি উঠেছে। তবে আওয়ামী লীগ প্রকাশ্য রাজনীতিতে উপস্থিত না থাকলেও দেশের বাইরে থাকা হাসিনা সহ দলটির অন্য নেতারা দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন। ফলে আগামী নির্বাচনে দলটি অংশগ্রহণ করতে পারবে কিনা, করলেও কিভাবে অংশগ্রহণ করবে তা নিশ্চিত নাই। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন কেন্দ্রিক যে মেরুকরণ চলছে তাতে আওয়ামী লীগ দৃশ্যমান নয়। এমন প্রেক্ষাপটে বিচার বিশ্লেষণে যে হিসাবটি আছে তা হচ্ছে, আগামী নির্বাচনে জয়ী হওয়ার রেশে বিএনপি এগিয়ে। এই বাস্তবতা দলটির ঘোর বিরোধীও স্বীকার করবেন। বলা যায়, নতুন রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে বড় ধরনের গড়বড় না হলে দেশের সবচেয়ে বড় সুসংগঠিত এবং রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন দল হিসেবে এই মুহূর্তে বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাই বেশি। ইতিমধ্যে নির্বাচনকে গড়বড় করা এবং নানা উসিলায় পিছিয়ে দেওয়া নিয়ে এক ধরনের রাজনৈতিক কূটকৌশল চলছে। বর্তমানে কার্যকর রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ইসলামী রাজনৈতিক দলের মধ্যে সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রবণতা রয়েছে। দলটির হাব ভাব এমন যে আগামী নির্বাচনে সেই ক্ষমতায় আসবে, এজন্য গুছিয়ে উঠতে তার সময় প্রয়োজন। এই সময় নেওয়ার উসিলা হিসেবে দলটি বলছে, আগে সংস্কার পরে নির্বাচন। সংস্কার করতে যতদিন লাগবে ততদিন তারা সময় দিবে। এর অন্তর্নিহিত অর্থ হচ্ছে এর মধ্যে দলটি গুছিয়ে উঠতে চায়। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দলটি প্রশাসনের সর্বত্র তার লোকজন বসিয়ে দিয়েছে। বিএনপি এই অভিযোগ যে একেবারে অসত্য তা নয়। বিভিন্ন পত্রপত্রিকায় এই নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রশাসন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় দলটির ভাবধারার লোকজন সেট করা হয়েছে। আর সময় পেলে দলটি গুরুত্বপূর্ণ পদগুলোতে নিজের লোকজন বসাতে পারবে। এর মধ্যে নির্বাচনের সুবিধা পাওয়ার বিষয়টি লুকিয়ে আছে। তবে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক আগে বলেছেন, আগামী নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য করে বিশ্বের কাছে ইতিহাস সৃষ্টি করতে চান। ঢাকার বিষয় ভোটার হিসেবে ইসলামী রাজনৈতিক দলটির ক্ষমতায় যাওয়ার সুযোগ ও সম্ভাবনা আছে কিনা বলা যায় আপাতত নেই। এর কারণ হচ্ছে মুক্তিযুদ্ধে দলটির প্রশ্নবিদ্ধ ভূমিকা এবং তার আদর্শের সাথে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মতদ্বৈততা। পর্যবেক্ষকরা মনে করেন যে দলটি এই দেশের স্বাধীনতা চায়নি এবং মুক্তিযুদ্ধে তার ভূমিকা নিয়ে স্পষ্ট কোনো উত্তর দিচ্ছে না। সে দলের প্রতি দেশের মানুষের খুব বেশি আগ্রহ থাকবে তা হলফ করে বলা যায় না। যদি তাই থাকতো তাহলে স্বাধীনতার প্রায় 55 বছরে দলটি ক্ষমতায় যাওয়া দূরে থাক, জাতীয় নির্বাচনের 20টি আসন পাওয়ার সক্ষমতা দেখাতে পারেনি। দলটি 1991 সালে নির্বাচনে সর্বোচ্চ 18টি আসন পেয়েছিল। 1996 সালে পেয়েছিল 3টি, 2001 সালে বিএনপির সাথে জোট করে পেয়েছিল 17টি, 2008 সালে পেয়েছিল 2টি, 2013 সালে হাসিনার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালে জাতীয় ঐক্য ফরমের অধীনে বিএনপি ধানের শীষ প্রতীক নিয়েও কোনো আসন পায়নি। 2024 সালে আমির নির্বাচনে অংশগ্রহণ করেনি। স্বাধীনতা প্রায় 55 বছরে জাতীয় নির্বাচনের দলটির অর্জন এতটুকুই। এই ধারাবাহিকতায় ধরে নেওয়া যায় জাতীয় নির্বাচনে 50 আসন পেতে দলটির আরো 50 বছর লাগবে। আর সরকার গঠন করার মতো 151 আসন পেতে কত বছর লাগবে তা সহজে অনুমেয়। সংবিধান সংস্কার কমিটির সুপারিশ অনুযায়ী দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন করা হলেও তাতে সরকার গঠন করার মতো আসন পাবে কিংবা দলটির দাবি অনুযায়ী
আনুপাতিক হারে ভোট হলে সংখ্যাগরিষ্ঠতা পাবে এই আশা খুবই ক্ষীণ। এমনকি দলটি যদি রাজনৈতিক কূটকৌশল হিসেবে ক্ষমতা যাওয়ার জন্য পতিত আওয়ামী লীগের সাথে জোটও করে, তাতেও আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে মনে হয় না। বাংলাদেশের রাজনীতি মূলত দ্বিদলীয়। স্বাধীনতার পর আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে এক দলে পরিণত হলেও শেখ মুজিবের পতনের পর জিয়াউর রহমানের ক্যারিশমাটিক নেতৃত্বে বিএনপি জনগ্রহণযোগ্যতা অর্জন করে আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠে এবং বরাবর রাষ্ট্র ক্ষমতায় আসে। বাকি দলগুলো দুই দলের সাথে জোট ও যুগপৎ ভূমিকায় ছিল। দলগুলোর মধ্যে ক্ষমতা যাওয়ার মধ্যে ক্যারিশম্যাটিক নেতৃত্বের অভাব এবং তাদের রাজনৈতিক আদর্শের গ্রহণযোগ্যতা জনগণের কাছে অর্জিত হয়নি। ফলে দলগুলোকে বড় দুই দলের সাথে জোটবদ্ধ হয়ে ক্ষমতায় অংশীদার হতে হয়েছে। এককভাবে ক্ষমতায় যাওয়ার মতো অবস্থান গড়ে ওঠেনি। দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা শুধু বাংলাদেশে নয়, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ গণতান্ত্রিক ধারার দেশগুলোতে সবসময় বহাল রয়েছে। বাংলাদেশে এখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর মূলত দ্বিদলীয় রাজনৈতিক এই সংস্কৃতি অনেকটা একদলীয় হয়ে পড়েছে। অন্য দলগুলোর সাথে তার ব্যবধান যোজন যোজন দূর হয়ে পড়েছে। আওয়ামী লীগের অনুপস্থিতি ইসলামী দলটি যতই ক্ষমতাগামী হোক না কেন, এই ব্যবধান ঘুচিয়ে ক্ষমতায় যাওয়া প্রায় অসম্ভব। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।